থানা যায় আমরা আসামিরে তুলে নিয়ে আসবো। আমরা এই আসামি থানাতে রাখতে পারবো না, আর রাখবো না। আমরা আমাদের ওই আসামি আমরা নিজে বিচার করব। কেন আমাদের সন্তানকে মারা হয়েছে? আমাদের সন্তান বহুত কষ্ট, এই একটা মাসুম বাচ্চা কি বুঝে? আমরা চাই ভাই, আমরা থানা যাই, আমরা থানায় ঘেরাও করব, আমাদের আসামিরে দিব, আমরা আসামিকে আমরা বিচার করব। আল্লাহ আমাকে বাঁচায় রাখলে, তৌফিক দিলে ওই দিনই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং শুধু রামিসার জন্য না, এই দেশের ওকে পিস পিস ছোট ছোট টুকরা করে কুত্তাকে খাওয়ানো উচিত। জঘন্য, খুবই জঘন্য কাজ করছে। তার সামনে তার বউকে সেম অবস্থা করা উচিত। কেউ কিন্তু রামিসার আত্মীয় না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী। জাতীয় প্রেস ক্লাবের সামনে লক্ষ জনতার সামনে ফাঁসি দিবেন। যদি এই ফাঁসি দেওয়া হয়, এদেশে আর নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ থাকবে না, থাকবে না, থাকবে না। রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। এবং আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করে। এটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না। যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়, হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা, যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না। কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। এর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাই। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। আমরা ওইটাই দাবি করব। আমরা সারা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই দাবি জানাই যে রামিসার এই বিচার অতি দ্রুত সম্পন্ন করে, যেহেতু সে স্বীকার করে নিয়েছে এবং এইখানে অন্য কোনো আলামতের প্রয়োজন নেই। আলামত একদম স্পষ্ট, সে এবং তার স্ত্রী এখান থেকে কোনোভাবেই রক্ষা পেতে পারে না। এই দুইজনকেই বিচারের আওতায় আনতে হবে। এখন ধানাই পানাই করার জন্য আরো কারণ নাম বলতে পারে, বিচারকে দীর্ঘসূত্রে করার জন্য নাম বলতে পারে, এটি একটা চক্রান্ত। কোনো শয়তান হয়তো এগুলো শিখাইও দিতে পারে। আমরা ওই সমস্ত বিচার নিয়ে, রামিসার বিচার নিয়ে কোনো তামসা করা হোক, এটা আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা 100% বাস্তবায়ন হবে। এবং এটি যদি বাস্তবায়ন হয়, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি, যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাইলে 15 দিন মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওইটাও যদি সিনসিয়ারিটি থাকে, উদাহরণ সৃষ্টির জন্য, ওইটাও 1 মাসের মধ্যে হয়তো বা সম্পন্ন করা সম্ভব। আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ, এই কষ্ট, মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। তো আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার। সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই, আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবো, রিস্কায় করে নিয়ে আসবো। আমি ক্লান্ত স্যার। 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে, আমি কি করবো, কি করবো? ঘরের ব্যবস্থা বলেছেন, মেয়ের লেখাপড়া করে ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এটা কি বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ। বাইরে কাজ করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করব, যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুন। রালিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান। উনার মতন একটা রালিসা আমি দেখেছি। আমি মিরপুর গেছিলাম, উনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই। হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক। আজকে রায়টা সবচেয়ে যে কারণে আমার মজা লাগছে বা ভালো লাগছে, সেটা হচ্ছে যে দেখেন দায় হয় কি মানুষের মৃত্যুদণ্ড। শরীর ওই মাসুম বাচ্চা কেমন যন্ত্রণা পেয়েছে, তোর ছুরি দিয়ে ওর গলা, তার কষ্টটা, তার চোখ, আপনি ভেবে দেখেন কতটা যন্ত্রণা তার পেয়েছে, তার চোখ বন্ধ হয়নি।
ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো। কিন্তু আমি পুরুষ আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। স্যারের কাছে যখন গেছি উনি কান্না করে দিয়েছে, আমার নিজের চোখে দেখা। আমাকে কাঁদতে দেখে উনি বলছে আপনি মহিলা দ্রুত কাঁদবেন, কিন্তু আমি পুরুষ আমার ওই বাচ্চার লাশ দেখে আমি কান্না আটকাতে পারিনি। আমি ফোন ভিতরে ভিতরে ঠিক করেছি যে যত তাড়াতাড়ি ধরবো। আপা আমি ধরেছি, আমি আপনাকে আমার আইনের প্রসেস ছাড়া বাইরে কাজ করতে পারবো না। তো আমি রিকোয়েস্ট করব যারা আইনে আছে তারা দ্রুত ব্যবস্থা করুন। একটা এক্সাম্পল এমন দিয়ে দিক যেন সবার জনমনে এরকম খারাপ মানুষের মনে আতঙ্ক চলে আসে। আমি মনে করি এখানে একটা স্পট তৈরি করা হোক, ঠিক আছে? ওকে এখানে ফাঁসি না, ফাঁসি তো আরামদায়ক। ওর শরীরে ও জীবিত, ওর যখন মুখ চেপে ধরেছে, ওর কেমন যন্ত্রণা হয়েছে আপনাকে চেপে ধরি, আপনি আমার চেপে ধরেন, ফিল করেন তো, কিছুক্ষণের জন্য ফিল করেন। তারপর ছুরি দিয়ে ওর গলা আছে না, ওই একার যে সাহস আছে আমাদের পুরো বাংলাদেশ প্রশাসনের ওই সাহস নাই। এই জন্য ও এখনো জীবিত। যদি বাংলাদেশ প্রশাসনের ওই সাহসটা থাকতো তাহলে ও এখনো জীবিত থাকতে পারতো না। ওরা ধরার সাথে সাথে ফাঁসি কার্যকর করে ফাঁসি দেওয়া হতো। আমাদের সন্তানের জানাজার আগে ওর জানাজা হতো। কোনো মানুষ যদি সুস্থ মস্তিষ্ক থাকে সে দর্শন করে না। সমাজে অসুস্থ সমাজ আমাদের হয়ে গিয়েছে, বিকৃত মস্তিষ্ক। এবং যেভাবে হলো তার লাশটা হলো তারা সাইজ করলো, এটা কোনো সুস্থ মস্তিষ্ক মানুষ এটা করতে পারে না। এবং এটার সাথে তাদের দেখা গেছে ফ্যামিলির পাশের ফ্ল্যাটের মানুষ হলো জড়িত। এটা হলো আমাদের নৈতিকতার শিক্ষা থেকে শুরু করে যদি এটা আমরা ডেভেলপ করতে পারি, শক্তিশালী বিচার হয়, তাহলে এটা হবে। রামিসার ব্যাপারেও 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেফতার হয়েছে এবং তার রামিসার যে প্রধান আসামি দর্শক তার নাম সম্ভবত সোহেল রানা, তার স্ত্রী সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। বিচারহীনতার যে বিষয়টা সবাই সবসময় বলে থাকে, এটা সর্বক্ষেত্রে সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিলম্বিত হয়, সেই জন্য মানুষ মনে করে হয়তো বিচার পাবে না। কিন্তু এই জাতীয় ক্রাইমগুলো আমি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও দেখেছি, আমি তাদেরকে কৃতিত্ব দিতে চাই। সেই সময়েও এই জাতীয় কয়েকটা ঘটনা হলে হেনিয়াস ক্রাইমের সংক্ষিপ্ত সময়ের ভিতরে আইনি ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এই ক্ষেত্রেও আমি এইটুকু এসিউরেন্স দিতে পারি যে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। সাজার কথা তো আমি বলতে পারবো না। আপনি কি কোনো নির্দিষ্ট টাইম বলবেন যে এই না, আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164-এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টে, তাতে করে মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট এবং আরও সংক্ষিপ্ত তদন্ত যেটা করতে হয় করে চার্জশিট দাখিল করাটা খুব বেশি দিন লাগবে না। তো সেই ক্ষেত্রে আদালতের কিছু প্রসিজিওর আছে, আসামি পক্ষের আইনি অধিকার আছে, তারা আদালতে হয়তো তার আইনজীবী সময় নেবে, এগুলো সব কিছু বিবেচনায় নিতে হবে। না, চার্জশিটের ক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের কাজটা আমরা দ্রুততম সময়ের ভিতরে দিতে পারবো, যেহেতু আসামি হচ্ছে দুইজন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে দুইজনকেই অ্যারেস্ট করা হয়েছে। মূল আসামি 164 করেছে। এখন এর ভিতরে ওরে 3 মিনিটের ভিতরে এখানে মারতে হবে, ওর মৃত্যুটা হইতে হবে, ওর প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়াতে রক্ত বেরোতে হবে। এটা ফাঁসি দিয়া গলায় জবা দিয়া মৃত্যু হলে নর্মাল হয়ে যাবো। এই জায়গায় যদি আজকে আপনার আমার মেয়েদের, আপনি কি করতেন? এভাবে সাইজে এখানে কথা বলতেন না। এটা আসলে কোনো নর্মাল বিষয় না। এখানে একটা মেয়েকে দর্শন করে মারে ফেলানো হয়েছে, এটা কোনো নাটক সিনেমা না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা, তাকে নিয়ে আসা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দিয়েছেন আদালত। দেখতে পাচ্ছেন সোহেল রানা, সেই সোহেল রানাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ ভ্যানে। দেখতে পাচ্ছেন আপনারা। আজকে যদি 7 বছরের বাচ্চা বাংলাদেশে নিরাপদ না থাকে, আমি কিভাবে নিরাপদ থাকবো? আমার বাচ্চা ক্লাস 8-এ পড়ে, আমার বাচ্চা কিভাবে নিরাপদ হবে? আমার বাচ্চা স্কুলে একা যাওয়া আসা করে, তাহলে আমার বাচ্চাকে আমি কোন ভরসায় ছাড়বো? সরকার যদি একটা বাচ্চার হক বিচার না করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা কিভাবে দিবে? আমরা কি সরকার কাছে এটা চাইতে পারি না? আমি কি করে
আমি সারা জীবনে এই দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো স্যার? আমার মেয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে, আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার, কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার। আল্লাহ আমি জানি না আল্লাহ তাআলা আমার কোন পরীক্ষা করেছে, এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার, আর কোনো শেষ নেই স্যার। আমার এই মেয়ে লেখাপড়ার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবে। আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে, তাই না? আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে, এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে। স্যার সত্য কথা, আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই। আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না, তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা, রিস্কায় করে নিয়ে আসবা। আমি ক্লান্ত স্যার, 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার। আল্লাহ আমার ভাগ্য দিছে, আমি কি করতেছি কি করব? ঘরের ব্যবস্থা বলেছেন মেয়ের লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এটা কি বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা আমি বুঝতে পারছি, এটা তো বুঝতে পারছি, আমি বুঝতে পারছি স্যার। এটা প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে রালিসা আমার কেউই না, কিন্তু এই দেশের সন্তান ফুলের মতো একটা রালিসা আমি দেখেছি। আমি মিরপুর গেছিলাম, উনার পরিবারের দেশে চলে গেছে, আমি একা গেছিলাম। কেননা আমার হৃদয় ধাক্কা দিছে, আমি হারাইছি। আপনারা কেউ হারান নাই, হারানের যন্ত্রণা বেদনা যে হারাইছে সেই বুঝে। আইনজীবীরা মনে করছেন, তা আমি মনে করি যে যেহেতু সম্ভব সরকার আন্তরিকতা দেখিয়েছে, সরকার বাকিটা আন্তরিকতা দেখাবে এবং আমরা দেখতে চাই যে বাংলার মাটিতে বিচার হয়েছে। আর একটা ব্যাপার আপনাদের মাধ্যমে বলতে চাই, এই যে রামিসার মতো ঘটনা বাংলাদেশে প্রতিদিন গড়ে, একটি জরিপে দেখা গেছে যে 11টা এরকম ঘটনা ঘটে। তাহলে যদি 11টা ঘটে তাহলে কত হাজার ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, কত লাখ ঘটনা ঘটছে, কিন্তু সবগুলো তো বিচার হচ্ছে না। আজকে আসামি আমাদের কাছে তুলে দিব, আমরা ওটা বিচার করে নিব। আমরা কিভাবে কি শাস্তি দিব জনগণের হাতে আমরা এটা বিচার করব। কোনো আইনের মাধ্যমে কোনো বিচার হবে না, আমরা এটুকুই চাই। আইনের কোনো বিচার হবে না, আইনের বিচার 5 বছর থাকবে, জেল কাটবে, ওই বাইরে এসে পড়বে, ওই আবার আরেকটা ঘটনা করতে পারে। পারিবারিক শিক্ষাটা খারাপ হয়ে গেছে। একটা মানুষ, আমার সন্তানকে যদি আমি ওইভাবে মানুষ করতে পারি, ওইভাবে শিক্ষিত করতে পারি, সে কিন্তু ওই পর্যন্ত যায় না। এটা গেলে একটা। আর সেকেন্ড থিং হলো আমাদের আইনের ফাঁক, আমাদের আইনটা চেঞ্জ করতে হবে। এই ব্যাপারগুলো অন্তত দ্রুত যাতে কোনো কিছু করা যায় ওই দিকে আমাদের নজর দিতে হবে। রাষ্ট্র যদি এই ব্যাপারটাকে ট্যাকেল না করে, আমরা মানুষ মানে নাগরিকদের খুব একটা করার কিছু নেই। জনসমুখে এনে এক পায়ে কেটে গলা কেটে তাকে তার বিচার করা হোক। আমি ডলার নেশা করেছে, আমার যে সব করেছে ডলার মারছে, ডলার মাছটা গুম করতে চাইছিলাম, পারি নাই। আপনারা ডলারে ঘরেন, ডলারে করলে আপনারা সব খুঁজে পাবেন। ডলারের বাড়ি মিরপুর 11 নম্বর 7 নম্বর লাইন। ডলারই দিল, ডলার কয়জনকে ধর্ষণ করেছো? কয়জনকে ধর্ষণ করেছো? ডলার এটাই প্রথম না, কেন ছিল? এইভাবে বিচারটা করতে হবে। না, আমাদের শুটিং শেষ হয় নাই, ছবিটা শুটিং এখনও শেষ হয় নাই। তো আমাদের প্ল্যান ছিল আমরা ঈদে আসবো, বাট ঈদে আমাদের শুটিং শেষ হয় না। এখন আউটডোরেরও কিছু কাজ বাকি আছে, ডাবিং বাকি আছে, বাকি যে প্রোডাকশনের কাজ বাকি আছে। তো আমরা হয়তো ঈদের পরে আউটডোরটা করব। আউটডোর করার পরে যদি ছবি রেডি হয়ে যায়, দেন আমরা পুজোতে এটা রিলিজ করব।
রামিসা আমার মেয়ে, মিশা সওদাগরের মেয়ে। আপনাকে চিন্তা করলে আপনার বোন, আপনার মেয়ে, আপনার ভাগ্নি এবং যারাই করুক, রামিসার মতো ঘটনা যারা ঘটাবে তাদেরকে 1 মাস বা 15 দিনের মধ্যে এটা বিচার হয়ে যাবে, প্রমাণের বিচার হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। তাহলে দেখবেন যখন আইন ঠিক থাকবে, যখন আইনের প্রয়োগটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এটা কমে যাবে। আমি বিশ্বাস করি। সোহেল বা স্বপ্না কোনোভাবে যদি সামনে সম্পত্তির মালিক হন, তাহলে অনুমান করে বলা যায় সে আইন অনুযায়ী তিনা সে সম্পত্তি সংশ্লিষ্ট গণ অর্থাৎ ভিকটিম রামিসার যে উত্তরাধিকারীদেরকে দিতে বলা হয়েছে তিনারা আদায় করে নিতে পারবেন। আসামি সোহেলের মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 5 লক্ষ টাকা জরিমানা অর্থদণ্ড, এবং তার স্ত্রী স্বপ্না তার হচ্ছে ওনারও মৃত্যুদণ্ড, সাথে হচ্ছে 2 লক্ষ টাকা অর্থদণ্ডের দণ্ড করেছেন বিজ্ঞ আদালত। এই যে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দুইটাই দণ্ড, এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে, আমরা দেখেছি, সেটা হচ্ছে কিভাবে, অর্থাৎ ওনাদেরকে যদি ফাঁসিয়ে দিয়ে দেয়, এই অর্থদণ্ড কোত্থেকে কিভাবে আদায় করা হবে? আদায়ের মাধ্যমটা হচ্ছে যে যদি আসামিদের যদি কোনো সয় সম্পত্তি না থাকে, সেক্ষেত্রে আসামিদের যারা উত্তরাধিকার আছে, এই উত্তরাধিকারের মাধ্যমে এই টাকাটা রামিসার যারা উত্তরাধিকার আছে বা পরিবার আছে তাদেরকে এই টাকা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে বুঝিয়ে দিবেন। রামিসার যারা আসামি ছিলেন সোহেল রানা এবং স্বপ্না আক্তারকে কার্যকর ঘোষণা দিয়েছেন, এবং পাশাপাশি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করেছেন এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা জরিমানা করেছেন। 9-2 ধারা অনুযায়ী আসামি সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং স্বপ্না আক্তারকে 2 লক্ষ টাকা দমন আইন 2000-এর 9-2 ও 30 ধারায় সহায়তা করার জন্য জরিমানা করা হয়েছে। বিজ্ঞ আদালত এখানে বলে দিয়েছেন যে রায়টা ডিস্ট্রিক্ট কালেক্টরের মাধ্যমে এই পূর্বে অত্র কোর্টে এই টাকাটা ডিস্ট্রিক্ট কালেক্টর এই টাকাটা আদায় করে নেবেন এবং রামিসার খুনির ফাঁসির দাবি করছি, এই জন্য আমরা রাজপথে বের হয়েছি। এই খুনির ফাঁসি না হওয়ার তো আমরা কোনো বাসায় ফিরবো না। আমাদের দাবি একটাই, খুনির ফাঁসি চাই। জানোয়ারের বাচ্চা যে সাহস আছে না, ওই একার যে সাহস আছে, আমাদের পুরো বাংলাদেশ প্রশাসনের ওই সাহস নাই। এই জন্য ও এখনো জীবিত। যদি বাংলাদেশ প্রশাসনের ওই সাহসটা থাকতো, তাহলে ও এখন